মারাত্মক বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি, লাহোর সহ এশিয়ার বড় শহরের জনজীবন। বন্ধ স্কুল, অফিস, আদালত। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে চলছে উৎসবমুখর প্রচারণা। ভোটের জন্য শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটাররা। কারাগারে নয়, বাসায় আছেন খালেদা, এটাই মানবিক। বিদেশ যাত্রা আইনগত বিষয় বললেন প্রধানমন্ত্রী। স্কুল ভর্তিতে পরিচালনা পর্ষদের কোটাও থাকবে না, লটারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আন্তর্জাতিক বাজারের কারণে কমছে না নিত্য পণ্যের দাম, জানালেন বাণিজ্যমন্ত্রী। ভ্যাট কমানোর চিন্তা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি আমি আলী আসলাম এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে এশিয়ার বড় শহরগুলো। পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও চীনের ৩টি শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস, আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের ২ কোটি মানুষের শহর দিল্লিতে প্রতি বছরের শীতে ক্ষতিকর ধোঁয়াশার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে দিনে ৩ বার সারা শহরে পানি ছিটানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দীপাবলি উৎসবে আতশবাজি পোড়ানোর পর দিল্লিতে পরিস্থিতির আরও অবনতি হয়। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ২১শে নভেম্বর পর্যন্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির আশেপাশের ৫টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। দিল্লিতে প্রয়োজন ছাড়া পণ্যবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তবে শুধু এই পদক্ষেপের উপরেই বায়ু দূষণ কমানো সম্ভব না। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে। দূষিত বায়ুর শহর হিসেবে পাকিস্তানের লাহোর তালিকার শীর্ষে বলে জানিয়েছে সুইডিশ এয়ার কোয়ালিটি মনিটর। বুধবার লাহোরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৪৮, অর্থাৎ বায়ু দূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে বেড়েছে, যার বিপজ্জনক প্রভাব পড়ছে শিশুদের ওপর। আগে আমরা সন্তানদের নিয়ে হাঁটতে বের হতাম, বিষাক্ত বাতাসের জন্য এখন বাদ দিয়েছি। ছোট শিল্প কারখানাগুলোকে হয় শহর থেকে সরানো উচিত, নয়তো প্রযুক্তি আরো আধুনিক করা উচিত। চীনের বিভিন্ন শহর কুয়াশায় ঢেকে গেছে, যার ফলে দৃষ্টিসীমা নেমে এসেছে ৫০ মিটারেরও কমে। শ্যাংডং প্রদেশে বুধবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। কুয়াশা এতই ঘন যে কিছুই দেখতে পাচ্ছি না। ২০ মিনিটের পথ এখন ৪০ মিনিটে পাড়ি দিতে হচ্ছে। চীনের উত্তরাংশের হেবেই প্রদেশে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। মুশরিফা নুসরাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দাবি দাওয়া পেশ করার সাথে সাথেই শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ চাইছেন ভোটাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার দ্বীপ ইউনিয়ন ছাতিরচর ঘোড়াউত্রা নদীর ভাঙন এখানকার প্রধান সমস্যা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাছে ভাঙন রোধের দাবি এলাকাবাসীর। হাজার হাজার মানুষ ডাহা সিডাং ফেরালেছে, বাড়ির অভাবে আয়া বাড়ি বানতারে না, নদী ভাঙে নিয়ে গেছে। তৃতীয় ধাপে কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচরের ২৪টি ইউনিয়নে ভোট হবে। এসব এলাকায় প্রচারে গিয়ে উন্নয়নে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নদী ভাঙন আমি প্রথমেই আল্লাহর রহমতে বলতেছি প্রতিরোধ করবই। এই ৫ বছরে আমি আমার নিকলী সদর ইউনিয়নকে ঢেলে সাজাতে চাই। তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জে ১৭টি ইউনিয়নে হবে নির্বাচন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পাশাপাশি সরব স্বতন্ত্র প্রার্থীরাও। ক্ষমতা দেখিয়ে এখানে আসতে চাই না, জনগণ যদি আমাকে চায় আমি এখানে আসব। ইউনিয়নে উন্নয়ন করার লাগি আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। পুলিশ, র্যাব, বিজিপি এবং তাৎক্ষণিক নির্বাচন অপরাধ বিচার করার জন্য
জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন। নড়াইলের কালিয়া উপজেলার 12টি ইউনিয়নেও চলছে জমজমাট প্রচারণা। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ইউনিয়ন গঠনের। আমি নৌকাকে জয় করতে পারি, এলাকাবাসী আমাকে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে দোয়া এবং আশীর্বাদ করছে। তৃতীয় ধাপে আগামী 28 নভেম্বর 1003টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানবিক কারণে খালেদা জিয়াকে কারাগারের পরিবর্তে বাসায় থাকতে দেওয়া হয়েছে, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য পাঠানো আইনি বিষয়। বুধবার গণভবনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, ইউপি নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সহিংসতাকারীদেরও ছাড় দেওয়া হবে না। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করেন তিনি। এ নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সাল থেকে বছরে এ সময় খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন নিয়ে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় থাকতে দেয়া হয়েছে এবং চিকিৎসার সুবিধাও দেয়া হয়েছে। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? মা ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে, তারপরেও আমরা অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। এখন সে অসুস্থ, ও যেমন বলবো না, রাখে আল্লাহ মারকে, মারি আল্লাহ রাখে কি, সেটাই মনে করে বসে থাকেন। ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সহিংসতা নিয়ে প্রশ্ন আসে। তিনি হুঁশিয়ার করেন, জয়ী হলেও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, সহিংসতায় জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে। হানাহানি, প্রাণ হারা হবে মানুষ ভোট দিতে, এটা আমরা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু মুশকিল হচ্ছে এখানে, হ্যাঁ আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি, কিন্তু সেখানে মেম্বারদেরও ইলেকশন হয়, সেখানে কোনো প্রতীক থাকে না। কিন্তু আপনারা যদি ঘটনাগুলি দেখেন, এই মেম্বারদের মধ্যেও গোলমাল, হানাহানি, মারামারিটা ঠিক কোথায় কোথায় কাদের মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখেন। আমার দলের ভিতরে যেগুলি হবে আমরা অবশ্যই সেগুলি ব্যবস্থা নেব। শুধু ব্যবস্থা না, আমরা যাদের নমিনেশন দিয়েছি তার বাইরে যারা নির্বাচন করেছে বা যতই ভালো ক্যান্ডিডেট হোক, আমরা কিন্তু বিদ্রোহীদের নমিনেশন দেইনি। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় দাম বাড়ে ডিজেল, কেরোসিনের, বাড়ানো হয় বাস, ট্রাক সহ সব পরিবহনের ভাড়া। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সহ বিভিন্ন খাতে 53,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। যে ডিজেলের দাম যখন বেড়ে গেছে এবং সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশেও বেড়ে গেছে, আর যত বেশি একটা গ্যাপ থাকবে তা আমরা সেটা পূরণ করবো কি দিয়ে, কোথা থেকে? ইতিমধ্যে এত টাকা আমরা ভর্তুকি দিই, তাহলে আরো কত টাকা ভর্তুকি আমরা দিতে পারবো? কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে অনুমোদন দেয়া হবে পরিবেশ বান্ধব কলকারখানা ও উন্নয়ন প্রকল্প। তরকারি, ফল, মূল যেটা তৈরি হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল ভর্তিতে পরিচালনা পর্ষদের জন্য কোটা রাখা যাবে না। মহাপরিচালক জানান, সব স্কুলের আসন সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে। সরকারি স্কুলে লটারি হবে 15 ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে 19 ডিসেম্বর। এবার সরকারি স্কুলের পাশাপাশি রাজধানী, মহানগর এবং জেলা সদর উপজেলার স্কুলের ভর্তি নিয়ন্ত্রণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হবে লটারির মাধ্যমে। 25 নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই সময়ের মধ্যে স্কুলগুলোকে তাদের আসন সংখ্যাও জানাতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি 15 ডিসেম্বর, বেসরকারিতে 19 ডিসেম্বর। বেসরকারি মাধ্যমিকে সেন্ট্রালি আয়োজন করতে গিয়ে আমরা জেলা পর্যায়ে সদর উপজেলা পর্যন্ত আমরা দিয়েছি, এর বাকিটুকু আমাদের আওতায় আসবে না। তারা নিজস্ব, তারাও লটারির মাধ্যমেই হবে, কিন্তু নিজস্ব ব্যবস্থাপনা তারা তাদের কাছে করবে। রাজধানীর এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি 5,000 টাকা, নন এমপিওতে সর্বোচ্চ 8,000 টাকা এবং ইংরেজি মাধ্যমে 10,000 টাকা নেওয়া যাবে। অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3,000 টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না। কর্তৃপক্ষ জানায়, এবার স্কুল ভর্তিতে পরিচালনা পর্ষদের জন্য কোনো কোটা রাখা যাবে না। এবারও আমরা সেইভাবে টিম গঠন করব এবং মনিটর করব
যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যে নির্দেশনা তার বাইরে ফি নিচ্ছে কিনা। শিক্ষকরা বলছেন কেন্দ্রীয়ভাবে লটারি করার সিদ্ধান্ত ভালো হয়েছে, তবে ভর্তিতে স্বচ্ছতা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যদি এরকম কোনো আশঙ্কা থাকে, আমি এটাও বলতে চাই পাশাপাশি যাতে কোনো রকম প্রশ্ন উদ্বেগ না হয় অভিভাবকদের মাঝে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিত। মাহসিকের ব্যাপারে সেভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে কোনো রকম কোনো সন্দেহ কারোর মনে সৃষ্টি না হয়। শিক্ষার্থীদের স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। একজন সর্বোচ্চ 5টি স্কুল পছন্দ করতে পারবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতেও ডিজিটাল মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। মাল্টিমিডিয়া ক্লাসরুমে চলছে পাঠদান, আর কম্পিউটার ল্যাব ব্যবহার করে বাড়ানো হচ্ছে দক্ষতা। তবে এখনও দক্ষ চিকিৎসকের সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। রাজশাহী শহরের এই স্কুলটিতে শিক্ষার্থীদের উপস্থিতির জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল যন্ত্র। ক্লাসরুমে ঢোকার আগেই আঙুলের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করছে শিক্ষার্থীরা। মাল্টিমিডিয়া ব্যবহার করে নেওয়া হচ্ছে ক্লাস, আর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার শিক্ষায় দক্ষ করা হচ্ছে শিক্ষার্থীদের। অঙ্ক এগুলো আমাদের বইয়ে শেখানো হচ্ছে, তাছাড়া বিভিন্ন পিকচারের মাধ্যমে আমরা যে বিজ্ঞানের যেগুলো বিভিন্ন মানে সায়েন্স ফিকশন যেগুলো আছে ওগুলো আমাদের বিভিন্ন পিকচারের মাধ্যমে শেখানো হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে। আমরা লকডাউনের মধ্যে মাল্টিমিডিয়াতে মানে অনলাইনে ক্লাস করেছি। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে স্কুলগুলোতে চালু হয়েছে ৩৮,০০০ মাল্টিমিডিয়া ক্লাসরুম, আর ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তবে এখনও পর্যাপ্ত প্রশিক্ষকের অভাব রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে অনেক পুরাতন শিক্ষক আছে যারা এ বিষয়ে অভিজ্ঞ নয়, তো তাদেরকে যদি আরও ট্রেনিংয়ের বেশি দেওয়া যায় তাহলে অবশ্যই তারা আরও দক্ষ হবে। রুটিন মাফিক ক্লাস হয়, মাল্টিমিডিয়া ক্লাস আমার রুটিনে দেওয়া আছে, সেক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ নেই, ওই শিক্ষার্থীরা ওই সময় ওই পাঠটা সম্পন্ন করতে পারে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, তরুণদের আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে স্কুল পর্যায় থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতেও ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হচ্ছে। 6 থেকে 12 আমরা একেবারে ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট আমরা লোকালাইজ শুধু নয়, লোকাল কালচারের মধ্য দিয়ে যাতে হয়, যেরকম আমরা মুজিব আমার পিতা অ্যানিমেটেড মুভি করলাম, এরকমভাবে আমরা ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট করার উদ্যোগ নিয়েছি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন, এই কন্টেন্টটাও আমরা 1 বছরের মধ্যে আমরা উপহার দিতে পারবো। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য এরই মধ্যে 2 লাখের বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাকিদেরও আনা হবে প্রশিক্ষণের আওতায়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় 4 প্রজাতির মাছের জীবন রহস্য উন্মোচন, 2 বছরের গবেষণায় সাফল্য। জার্মানি সহ ইউরোপে ফের বাড়ছে করোনা সংক্রমণ, 3 ডোজের টিকাদান সম্পন্ন করার চিন্তা। আন্তর্জাতিক বাজারে তেল, চিনি, ডালের দাম না কমলে দেশের বাজারে কমানোর উপায় নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার সচিবালয়ে ইইউ এর নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের তেল, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্য আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয়, তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমানো হবে। বলেন, এসব পণ্যের উপর ভ্যাট কমাতে এনবিআরকে চিঠি দেওয়ার পর চিনি ও পেঁয়াজের উপর ভ্যাট কমালেও তেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তেলের ভ্যাট কমাতে এনবিআরের সাথে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত কয়েকদিন ধরে শুনছি যে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমার একটা প্রবণতা দেখা দিয়েছে, জানি না এক্স্যাক্টলি কি। যদি কমতে থাকে তাহলে সেই নতুন দাম অনুসারে আমরা আবার নতুন করে ঠিক করবো কবে হবে। তো এইটার প্রভাব পড়তে তো সময় লাগবে, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। দাম কমে গেলে আমাদের দেশেও কমে যাবে। 72 ঘন্টা পর ধর্ষণের মামলা নয়, লিখিত রায়ে এমন পর্যবেক্ষণ উল্লেখ না থাকা প্রতিবাদের ফসল বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তবে আইনজীবীর ব্যাখ্যা, পূর্ণাঙ্গ রায় হওয়ার আগে পর্যবেক্ষণ নিয়ে সমালোচনা করা অনুচিত।
রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় সুপ্রিম কোর্টে পৌঁছার পর এসব বিতর্ক হচ্ছে। বরং লিখিত রায়ে উল্লেখ রয়েছে ৭২ ঘন্টার মধ্যে মেডিকেল পরীক্ষা করলে ধর্ষণের যথাযথ প্রমাণ পাওয়া যায়। গত বৃহস্পতিবার বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার। পরে আসামির আইনজীবী জানান ৭২ ঘন্টা পর ধর্ষণের মামলা না নেয়ার সুপারিশ করে পর্যবেক্ষণ দেন বিচারক। ৭২ ঘন্টার পরে যদি কোনো মেডিকেল টেস্টে এটা না আসার সম্ভাবনা বেশি, যার কারণে ৭২ ঘন্টা পরে কোনো মামলা না নেওয়ার জন্য সে সুপারিশ করবে। এই পর্যবেক্ষণের দায়ে এরই মধ্যে কামরুন নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু জানা গেছে সুপ্রিম কোর্টের হাতে আসা লিখিত রায়ে সেটি উল্লেখ নেই। লিখিত রায়ে বিচারক কামরুন নাহার বলেছেন ৭২ ঘন্টার মধ্যে যদি মেডিকেল পরীক্ষা করা হয় এবং ফরেনসিক পরীক্ষায় যদি প্রমাণ পাওয়া যায় তাহলে ধর্ষণ মামলায় তা গুরুত্বপূর্ণ নথি বলে গণ্য হয়, তখন অভিযুক্ত ব্যক্তির বিচার নিশ্চিত করা যায়। কেউ কেউ একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন যে যেহেতু বিচারকের যে মন্তব্য তিনি প্রকাশ্য আদালতে করেছিলেন সেগুলো রায়ের ভেতরে নেই, অতএব এই সমালোচনা আলোচনা এটা ঠিক হয়নি। আমরা কিন্তু কেউই রায়ের উপরে কখনোই কোনো সমালোচনা আলোচনা করিনি। কাগজ কলমে লিখিত রায় ছাড়া রায়কেই শুধুমাত্র আমরা গ্রহণযোগ্য বলে গ্রহণ করি। যারাই মন্তব্য করেছেন কিংবা যারাই এই ব্যাপারে অতি উৎসাহীভাবে কিছুটা এগিয়ে গিয়ে কথা বলেছেন, আমি মনে করি যে একটু অপেক্ষা করা দরকার ছিল। এভাবে হয় কি, এ ধরনের ঘটনার কারণে মূল বিচারিক বিষয়টাই কিন্তু অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। লিখিত রায়ে আরও রয়েছে ধর্ষণের পরপর বা পরদিন ভুক্তভোগী মামলা করলে পুলিশের আলামত পেতে সুবিধা হয়। রেন্ট্রি হোটেলে ধর্ষণের মামলাটি হয়েছে ৩৮ দিন পর, তথ্য প্রমাণের অভাবে সেটা প্রমাণ হয়নি। রেন্ট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত সহ ৫ আসামিকে খালাস দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রায়টাঙ্গীর মেডিকেল কলেজের ৫২ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। কলেজটিতে ভর্তি নিষেধাজ্ঞা থাকায় মিলছে না বিএমডিসির নিবন্ধন। এই অবস্থায় অন্য কলেজে মাইগ্রেশন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে শিক্ষার্থীরা। দেশে বেসরকারি মেডিকেল কলেজ ৭৪টি নানা অনিয়ম ও মানের প্রশ্নে পিছিয়ে থাকায় নাইটিঙ্গেল মেডিকেল কলেজে ভর্তি নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এরপরও উচ্চ আদালতে রিট করে ২০১৭ সালে ৫২ শিক্ষার্থী ভর্তি নেয় কলেজটি। সেই শিক্ষার্থীরা এখন পড়ছেন শেষ বর্ষে। শিক্ষার্থীদের অভিযোগ, এ পর্যন্ত ১৫ লাখের বেশি টাকা দেয়া হলেও ক্লাস হয় না ঠিকমতো। তৃতীয় ও চতুর্থ বর্ষের জন্য কোনো শিক্ষক নেই, যারা আছেন বেশিরভাগই খণ্ডকালীন। আমাদের কোনো টিচারই নাই, বলতে গেলে গেস্ট টিচার আসে, তো এখন গেস্ট টিচার দিয়ে তার একটা মেডিকেল চলতে পারে না। আমরা পাস করে যে আমরা কোথাও জব নিতে পারবো বা কোনো জায়গায় স্ট্যাম্পার নিয়ে বসতে পারবো, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবো, ওইটার সুযোগ আমাদের নাই, কারণ আমরা বিএমডিসি রেজিস্ট্রেশন পাচ্ছি না। হাসপাতালে রোগী ভর্তি আছে মাত্র ৭ জন। মাঝে মধ্যে ২-১টি সিজারিয়ান ছাড়া অন্য অপারেশন প্রায় বন্ধ। ফলে ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এই অবস্থায় অন্য কলেজে মাইগ্রেশনের আবেদন করেছে তারা। ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা মানে কেউ আমাদের দায়ভার নিতে চাচ্ছে না। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে গেছি, বিএমডিসির অফিসে গেছি। আমরা জানি যে আমাদের হাতে কলমে শিক্ষা কোরিলেট করার মতো আমাদের সাবজেক্টগুলোর জন্য পেশেন্ট দরকার, সেইটার কোনো কিছুই নেই। এবং আপনারা যদি ল্যাবে যান, ল্যাবে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। থার্ড ইয়ার পর্যন্ত তাও মোটামুটি আমাদের থিওরিতে চলে গেছিল, কিন্তু বর্তমানে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার স্টুডেন্ট পেশেন্ট না দেখে কি শিখতে পারবে? স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে নিষেধাজ্ঞা নিয়ে ভর্তি এসব শিক্ষার্থীর দায় তারা নিবে না। একই কারণে নিবন্ধন না দেওয়ার কথা জানিয়েছে বিএমডিসি। যেহেতু মন্ত্রণালয়ের অনুমোদন নাই, সুতরাং বিএমডিসি ওইখানে ওই ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স না পেলে আমরা কিছুই দেব না। কোর্টের ইয়াতে আছে, তো এটা কোর্ট ফয়সালা না হওয়া পর্যন্ত তো কিছুই করার নাই। নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর আরও ৯ জন শিক্ষার্থী ভর্তি নিয়েছে নাইটিঙ্গেল মেডিকেল। এছাড়া নিষেধাজ্ঞা থাকার পরও কেয়ার ও নর্দার্ন মেডিকেলও শিক্ষার্থী ভর্তি নিয়েছে এবছর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার দোহারে মৈনটঘাট এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এই উপজেলার মাছের চর থেকে নারিশা বাজার হয়ে মুকসুদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।
পদ্মার বাম তীরে দোহার উপজেলা। উজানের ঢলে প্রতি বছরই প্রচণ্ড ভাঙন দেখা দেয় প্রমত্তা পদ্মায়। এরই মধ্যে নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের অনেক স্থাপনা বিলীন হয়েছে নদীগর্ভে। তাই দোহারকে বাঁচাতে উপজেলার মাঝির চর থেকে নারিশা বাজার হয়ে মুকসুদপুর পর্যন্ত ড্রেজিং ও পদ্মার বাম তীর সংরক্ষণে 2018 সালে 1483 কোটি 26 লাখ টাকার প্রকল্প নেয় সরকার। প্রকল্পের আওতায় 6 কিলোমিটার পদ্মার তীর সংরক্ষণ ও পর্যায়ক্রমে 24 কিলোমিটার নদী ড্রেজিং করা হবে। বর্তমানে এ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 70%। পুরো দোহারের যে পদ্মা নদীর যে সীমানাটা, পুরো সীমানাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের অন্তরে নিয়ে আসতেছি। সো এটা হইলে কিন্তু দোহার যে এত দিনের অনেক বড় সমস্যাটা ছিল নদী ভাঙ্গনের সমস্যা, এটা ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হবে। এবং এটার জন্য আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। উনি যদি এই প্রকল্পটা অনুমোদন না করতেন তাহলে আমাদের দোহারে এত এই সুন্দর একটা প্রকল্প করতে পারতাম না। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, দোহারের মৈনটঘাট এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। নদী ভাঙ্গনের কারণে সেটা আমরা আগাইতে পারি নাই। এখন এই যখন এমব্যাঙ্কমেন্টটা হয়ে যাবে তখন আমরা ওখানে সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা করব, যেটা আসলে পর্যটনের জন্যই হবে। আগামী জুনে পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে মেয়াদ আরও 2 বছর বাড়ানোর আবেদন করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রুই জাতীয় 4 প্রজাতির মাছ এবং বিশ্বে বিপন্ন গাঙ্গেয় ডলফিনের জীবন রহস্য উন্মোচন করেছেন দেশের একদল গবেষক। দীর্ঘ 2 বছরের চেষ্টায় গবেষক দল জিনোম সিকোয়েন্স করেন। দ্রুত বেড়ে ওঠা প্রজনন ক্ষমতা আর অনন্য স্বাদের কারণে সারা দেশেই মৎস্য চাষিদের আগ্রহের শীর্ষে হালদা নদীর মাছের পোনা। দেশের অন্যান্য এলাকার পোনার তুলনায় 15 থেকে 20 গুণ বেশি দামে বিক্রি হয় এই পোনা। ঠিক কী কারণে হালদার মাছের এই বিশেষত্ব তা জানতেই 2 বছর আগে হালদার রুই, কাতলা, মৃগেল, কালীবাউস আর বিপন্নপ্রায় গাঙ্গেয় ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনের চেষ্টা চালান একদল গবেষক। সম্প্রতি গবেষণার ফলাফল জমা দেওয়া হয় বিশ্বের জিনোম সিকোয়েন্স ভিত্তিক তথ্য ভান্ডার হিসেবে স্বীকৃত ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI-তে। এই গবেষণার ফলে একটি বিশাল তথ্য ভান্ডার তৈরি হয়েছে এবং আমরা 5 প্রজাতির বিভিন্ন মাছে প্রায় 80,000 বিভিন্ন ধরনের জিন প্রোটিনকে আমরা আবিষ্কার করতে পেরেছি। সেগুলো আন্তর্জাতিক তথ্য ভান্ডারে সমৃদ্ধ করেছে। গবেষকরা বলছেন, মাছের মানসম্মত উৎপাদন আর বংশবৃদ্ধির ক্ষেত্রে জিনগত ত্রুটি শনাক্ত ও তার সমাধান করতে জিনোম সিকোয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিপন্নপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণেও এই গবেষণা সহায়ক ভূমিকা রাখবে। আমরা যে 5টা স্পেসিস হোল জিনোম সিকোয়েন্স করেছি, এটা শুধু বাংলাদেশে না, আমি মনে করি এই যে বিশেষ করে গাঞ্জেটিক রিভার ডলফিনের যে হোল জিনোম সিকোয়েন্স করেছি, এটা সমগ্র বিশ্বের ডলফিন সংরক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গবেষণায় অর্থ সহায়তা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF ও IDF। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে তীব্র জ্বালানি সংকটে পড়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। জলাবদ্ধতা আর লবণাক্ততায় গাছ মরে যাওয়ায় নষ্ট হয়ে গেছে জ্বালানির উৎস। কাঠের অভাবে রান্না করা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। 2009 সালে প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার গোটা উপকূলীয় এলাকা। এরপর 2020 সালে আমপান আর বছর পার হতে ইয়াসের তাণ্ডবে পড়ে উপকূলবাসী। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত হয়েছে উপকূলীয় এলাকার মানুষ। ঝড় জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে লবণ পানিতে পুরো এলাকা তলিয়ে নষ্ট হয়ে গেছে সব ধরনের গাছ। এতে দীর্ঘ 1.5 বছর ধরে তীব্র জ্বালানি সংকটে পড়েছে প্রতাপনগরের 50,000 মানুষ, যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। আমরা খুব কষ্টে আছি, এই পানির মধ্যে চুলোয় মাইদিতে রান্না করতে হয়, কাঠকুটোর সমস্যা। 2 বছরের মতন কাঠকুটোর বিশাল সমস্যা, গ্যাসও কিনতে পারি না, টাকার অভাব। দ্রুতই জ্বালানির বিকল্প ব্যবস্থা করা না হলে উপকূলীয় এলাকার মানুষ ভয়াবহ বিপর্যয়ে পড়বে বলে মনে করছেন জলবায়ু ফোরামের কর্মকর্তারা। এই অবস্থা থেকে বাঁচতে লবণ সহিষ্ণু গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশ কর্মীরা। জ্বালানি সংকট মারাত্মক আকার ধারণ করেছে। তাদের দুমুঠো খাবারের সংস্থান হলেও জ্বালানির অভাবে তারা রান্না করে খেতে পারছে না। ফলে আমরা মনে করি যেভাবেই হোক না কেন
তাদেরকে এই জ্বালানি সরবরাহের একটা ব্যবস্থা করা দরকার। প্রচলিত ধারায় যেভাবে আমরা কাজ করতেছি এই ধারাতে কাজ করলে হবে না, এখানে বিশেষ মনোযোগ দিতে হবে। বেড়িবাঁধের নিচে বা বেড়িবাঁধের বাইরে যেখানে জোয়ারের পানি আসে সেখানে কিন্তু আমাদের প্রচুর ম্যানগ্রোভ গাছ লাগানোর সুযোগ আছে, তাতে কিন্তু বেড়িবাঁধের স্থায়িত্ব বাড়বে, আমাদের গ্রামবাসী ঝড় জলোচ্ছ্বাস থেকেও রক্ষা পাবে। বেড়িবাঁধ নির্মাণ করে দুপাশে গাছ লাগানো হলে সমস্যার সমাধান হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাড়তি সুবিধা নিশ্চিত করতে হবে, পাশাপাশি কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে বাণিজ্যিক, কৃষি, ডিজিটাল আর্থিক খাত এবং পরিবেশ বান্ধব শিল্পে বিনিয়োগ জোরদারের আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টর্স চেম্বার। বুধবার রাজধানীর একটি হোটেলে চেম্বারের এক গবেষণা প্রতিবেদনের উপর আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তৈরি পোশাকে ভর করেই গত 4 দশক ধরে সচল বাংলাদেশের রপ্তানির চাকা, কিন্তু বর্তমান বাস্তবতায় প্রতি বছর 20 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান নিশ্চিতে বহুমুখী রপ্তানি ও সেবা খাতের সম্প্রসারণের কোনো বিকল্প নেই। তাই বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের চাহিদা বিবেচনায় নির্দিষ্ট কয়েকটি খাতে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন গবেষকরা। ডিজিটাল ইকোনমির জন্য ইন্দোনেশিয়া, গ্রিন ফাইন্যান্সের জন্য ফর এক্সাম্পল ইথিওপিয়া, যারা ভালো করছে এবং বাংলাদেশের কাছাকাছি লেভেলে আছে, হয়তো একটু আগে, কিন্তু বাংলাদেশ খুব সহজেই তাদের থেকে অনেক বেস্ট প্র্যাকটিস, গুড প্র্যাকটিস আপনার নিয়ে আসতে পারে। তো ইট রিফ্লেক্টস গ্লোবাল এভিডেন্স অ্যান্ড গ্লোবাল ডিরেকশন, যেখানে বাংলাদেশের এক্সপোর্ট গ্রোথের ভূমিকা আছে, যেখানে এসএমই লিঙ্কেজ পলিসির মাধ্যমে এই সেক্টরগুলো গ্রো করলে এসএমই স্মল বিজনেস পার্টিকুলারলি তাদের গ্রোথের ভূমিকা আছে। মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের গ্রোথ হ্যাজ টু বি জব লেড। এদেশে ব্যবসা করা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার বলছে, বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে হবে জমির প্রাপ্যতা, বন্দর অবকাঠামো, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের সুবিধা, দিতে হবে আকর্ষণীয় নীতি কাঠামো। যে ইন্ডিয়াতে যেগুলো দিচ্ছে সেগুলো আমরা সরকারের সঙ্গে কথা বলছি, তাদের ভ্যাটও রিবেট দিয়ে দিচ্ছে, মানে আর জিএসটিও রিবেট দিয়ে দিয়েছে। বাট আমাদের দেশে এখনো পর্যন্ত ভ্যাট রিবেটের কথা আসে নাই, অনলি কর্পোরেট ট্যাক্সের কথা বলা হচ্ছে। Every state is fighting with another state to get in India is actually to get the only FDI. They are thinking about the employment. বিশ্বমঞ্চে ব্র্যান্ডিং জোরদারে শিল্প ও বাণিজ্য খাতে বদলে যাওয়া বাংলাদেশের গল্প তুলে ধরার পরামর্শ দেন ব্যবসায়ী প্রতিনিধিরা। আমরা কতটা আসলে ভালোভাবে এই গল্পগুলো বহির্বিশ্বকে বলতে পেরেছি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে উচ্চ ফলনশীল আলু বীজ ও রাসায়নিক সার কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় তারা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। জয়পুরহাটে শুরু হয়েছে আলুর বীজ বপনের মৌসুম, কিন্তু বীজ কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে চাষিদের। কৃষকদের অভিযোগ, আলুর বীজের বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেশি নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে রাসায়নিক সারও। দাম বেশি, বাজার বেশি, কিনে আনে হয়তো দেখা যায় 50 টাকা পর্যন্ত কেজি কিনতে হয়, আর বেচার সময় 10 টাকা 8 টাকা কেজি বিক্রি করা হয়। সারের যখন আমাদের চাহিদা তখন সার পাই না এবং সারের দাম বেশি দিয়ে কিনা লাগে। ডিলাররা বলছেন সংকটের কারণে আলুর বীজ ও সারের দাম কিছুটা বেড়েছে, তবে আগামী মাসে দাম কমার আশা করছেন তারা। 200-300 টাকা বেশি দামেও কিনতে বাধ্য হচ্ছে। এখানে যদি আজকে বিএডিসির বীজটা ভালো থাকতো, গভর্নমেন্ট পরিচালিত এই সংস্থা যদি আজকে ভালো থাকতো, তাহলে কৃষকের আজকের এই দুর্দশা হতো না। ডিডি স্যারের কাছে আবেদন করেছি, 2 থেকে 3,000 মেট্রিক টন বরাদ্দ হবে, বরাদ্দ আসলে আমাদের আর কাছে থাকবে। সার ও বীজ নিয়ে সংকট দেখা দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বীজ এবং সার দুটি যেন এখানে কৃষকরা ন্যায্য মূল্যে এবং ভালো মানের বীজ পায়, এর জন্য আমাদের কৃষি বিভাগ এবং প্রশাসন সহ সবাই আমরা মনিটর করছি। চলতি বছরে জয়পুরহাট জেলায় 40,315 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় উচ্চ ফলনশীল আলু বীজের চাহিদা 46,000 মেট্রিক টন, তবে বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে সরবরাহ মাত্র 20,000 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাস পূর্ণিমাকে ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জের 18টি মণিপুরি পাড়ায় লেগেছে উৎসবের ছোঁয়া। চলছে উৎসব উদযাপনের চূড়ান্ত মহড়া ও শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার দুপুর থেকে শনিবার রাত পর্যন্ত মৌলভীবাজারের মাধবপুর ও আদমপুরে পালিত হবে মহারাস উৎসব।
বাদ্যের তালে আর নৃত্যনাট্যের মূর্ছনায় মণিপুরি পাড়ায় উৎসবের আমেজ। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে উপজীব্য করেই আয়োজন হয় রাস উৎসব। মণিপুরী সংস্কৃতির শুদ্ধতা ও শিল্পগুণ অটুট রাখতে চলছে কঠোর অনুশীলন। রিহার্সালটা মোটামুটি ভালোই চলতেছে আমাদের, আশা করি আমরাই আমাদের বেস্ট দিতে চেষ্টা করব। সুন্দর করে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখানে সবকিছু প্রিপেয়ার করা হচ্ছে যাতে আমরা মহারাষ্ট্রীরা এখানে রাখাল নৃত্য দেখতে পারি। করোনা মহামারীর কারণে গত বছর রাস উৎসবের আয়োজন ছিল সীমিত, তবে সংক্রমণ কমায় এবারের আয়োজনে যোগ দেবেন রাজধানী সহ দেশের বাইরের দর্শনার্থীরাও। সব ধর্মবর্ণের মানুষের উপস্থিতিতে একটি অসাম্প্রদায়িক উৎসবের আশায় আয়োজকরা। প্রতি বছর এখানে দেশি বিদেশি অনেক পর্যটক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি অসাম্প্রদায়িক চেতনার মিলন উৎসব হিসেবে পরিণত হয়ে আসছে। উৎসবের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আমাদের গোয়েন্দা পুলিশও থাকবে, তার সাথে সাথে আপনার পোশাকধারী পুলিশও থাকবে। আমরা এখানে শতাধিক পুলিশ এখানে মোতায়েন থাকবে। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় মহারাস উৎসব। এবছর কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপে আয়োজন হচ্ছে ১৭৯তম রাস উৎসব, আর একই উপজেলার আদমপুরে পালিত হবে ৩৯তম রাস পূর্ণিমা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মালিক সমিতির নির্দেশ, বিআরটিএর মামলার হুঁশিয়ারি আর বাস চালকদের বিক্ষোভের পরও রাজধানীতে বন্ধ হয়নি গেটলক ও সিটিং সার্ভিস। আজও সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আরও জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, বেশি ভাড়ানোর বিষয়ে চালকরা কি বলছেন, আর রাস্তায় আপনি প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি চোখে পড়েছে কিনা আপনার? দেখুন, আপনি জানেন যে সিটিং সার্ভিস এবং ওয়ে বিল বাতিলের দাবিতে কাল পর্যন্ত কিন্তু মিরপুর সহ বেশ কয়েকটি এলাকার বাসে ধর্মঘট ছিল, বাস বন্ধ ছিল। কিন্তু তারপর সে বাস চালু হবার পরও আজও কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ সিটিং সার্ভিসের নাম করে যে বাসগুলো চলছে, সিটিং সার্ভিস এখন না চললেও সে বাসগুলো কিন্তু অতিরিক্ত যাত্রী নিচ্ছে এবং সেই যাত্রীর কাছ থেকে কিন্তু সিটিং সার্ভিসেরই ভাড়া আদায় করা হচ্ছে। অর্থাৎ যাত্রী ভোগান্তির যে জায়গাটি, সে জায়গাটি কিন্তু আগের মতোই আছে, যাত্রী ভোগান্তি একেবারেই কমেনি। আমরা বিভিন্ন রুটের যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে 10 টাকার ভাড়া 15 থেকে 20 টাকা পর্যন্ত নেয়ার মতো ঘটনা অহরহই ঘটছে। তারা বেশ কয়েকটি পরিবহনের নামও বলছেন, ট্রাস্ট পরিবহন, বিহঙ্গ পরিবহন সহ বেশ কয়েকটি পরিবহন যারা আসলে বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, সে ভাড়ায় চলাচল করছেন না, তার থেকে অতিরিক্ত ভাড়া, কখনো কখনো প্রযোজ্য ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া পর্যন্ত তারা আদায় করছেন। আর ওয়ে বিলের যে বিষয়টি, ওয়ে বিলের কারণে তারা শ্রমিকরা অজুহাত দিচ্ছেন যে ওয়ে বিলের কারণে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। অর্থাৎ বেশ কয়েকটি পরিবহন আছে যারা কিন্তু বিআরটিএর যে নির্ধারিত বাস ভাড়া, সেই ভাড়াটি মানার বিষয়ে তাদের একেবারেই কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ তারা এখনও ভাড়া নিয়ে চলেছেন নিজেদের মতো করে, যার ফলে যারা যাত্রী আছেন, বাস যাত্রী, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আর আমরা এই প্রসঙ্গে বিআরটিএর সঙ্গে কথা বলেছি। আপনি জানেন প্রতিদিন 11টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং এই ভ্রাম্যমাণ আদালতগুলো কিন্তু জরিমানা নেওয়া সহ বেশ কিছু রুলস বেঁধে দিয়েছে বাসগুলোকে জরিমানা আদায় করার পর তারা যেন বাড়তি ভাড়া না নেয়, সিটিং সার্ভিসের মতো করে যাত্রী যেন না তোলে। তারপরও অরাজকতার কিছু জায়গা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং বিআরটিএ কিন্তু আজও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করবে। সে অভিযানটি শুরু হবে কিছুক্ষণ পরই ঢাকার বিভিন্ন স্পটে। সায়েন্স ল্যাব থেকে জানাচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। জার্মানি সহ ইউরোপে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা মহামারী। জার্মানিতে দেখা দিয়েছে চতুর্থ ঢেউ। বুধবার সেখানে সর্বোচ্চ 60,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে বুস্টার ডোজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মানিতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 43% আর প্রাণহানি বেড়েছে 42%। ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন ও নেদারল্যান্ডসও সংক্রমণ বাড়ছে। ফ্রান্সে দেখা দিয়েছে করোনার পঞ্চম ঢেউ। সংক্রমণ রোধে নতুন করে কড়াকড়ি আরোপ এবং বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে বিভিন্ন দেশ। বিশ্লেষকরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে পাল্টে গেছে টিকাকরণের সংজ্ঞা। পূর্ণ টিকাকরণ নিশ্চিতে 2টি নয় 3টি ডোজ দিতে হবে বলে মনে করছেন তারা। এদিকে বিশ্বে একদিনে করোনায় 7,500-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 5,75,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,37,000। এ পর্যন্ত আক্রান্ত 25,56,00,000-এরও বেশি।
মিশরে প্রথম নারী হিসেবে তানুরা নাচ আয়ত্ত করেছেন হানা মুস্তাফা। দেশটিতে ঐতিহ্যগতভাবে নাচটি শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ। ১৩ শতকের তুর্কি সুফিবাদের সঙ্গে সম্পর্কিত নাচটি মিশরে বর্তমানে পর্যটকদের বিনোদন দিতে পরিবেশন করা হয়। তানুরা একটি সুফি আচার, যেখানে নৃত্যশিল্পীরা সম্মোহনী সঙ্গীত এবং শারীরিক কসরতের মাধ্যমে স্রষ্টার প্রশংসা করে থাকে। মিশরের জনগণের ধারণা, মেয়েদের দ্বারা এই নৃত্য পরিবেশন করা সম্ভব নয়, কারণ এটি বেশ পরিশ্রমসাধ্য এবং তানুরা নৃত্যে ব্যবহৃত পোশাক অনেক ক্ষেত্রে 18 কেজির বেশি ওজনের হয়ে থাকে। কিন্তু সকলের ধারণা ভুল প্রমাণিত করে তানুরা নাচ পরিবেশন করেছেন মিশরীয় নারী হানা মুস্তাফা। নাচটি আয়ত্ত করতে গিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন হানা। মেয়েদের দ্বারা এ নাচ সম্ভব নয় এই বলে অনেক নৃত্য পরিচালক তাকে ফিরিয়েও দিয়েছেন। প্রথমে আমি যখন নাচ শিখতে শুরু করি, এমন কোনো কারণ খুঁজে পাইনি যা মেয়েদের জন্য বাধার সৃষ্টি করবে। অধ্যাবসায় এবং তানুরার প্রতি ভালোবাসা থাকলে এ নাচ আয়ত্ত করা সম্ভব। 6 বছর বয়সে একটি লোকনৃত্যের দলে যোগ দেন হানা। সহকর্মী শেরিফ শোকো মোস্তফা ছাড়া কেউই তাকে তানুরা নাচ শিখতে সহায়তা করেনি, যিনি পরে হানাকেই বিয়ে করেছেন। দলের সবাই জিজ্ঞেস করত, সে কি পূর্ণ 20 মিনিট নাচতে পারবে? সে কি দর্শককে বিনোদন দিতে পারবে? আমি বলতাম, আমি আপনাদের এমন কিছু দেখাবো যা আগে কখনো দেখেননি। হানা যখন প্রথমবার তানুরা নৃত্য পরিবেশন করেন, তখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। হানা আশা করছেন আরও নারীদের এই নৃত্য শেখাবেন তিনি। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিনের উৎসবকে আরও রঙিন করতে লন্ডনের 20টি আইকনিক সড়কে আলোকসজ্জা করা হয়েছে। আয়োজকদের আশায় এর ফলে উৎসবে যেমন বাড়তি মাত্রা যোগ হবে, তেমনি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভালো ব্যবসা করতে পারবে। ক্রিসমাসের এই আলোকসজ্জায় খুশি লন্ডনবাসী। বড়দিনকে সামনে রেখে এবার আগে থেকেই সাজানো হচ্ছে লন্ডনকে। গেল 12ই নভেম্বর 20টি আইকনিক রাস্তায় একসাথে জ্বালানো হয় ক্রিসমাস লাইট। এই আলোকসজ্জা চলবে ক্রিসমাস পর্যন্ত। ঠান্ডায় খুব বেশি বের হওয়া হয় না, তবে এমন আবহাওয়া আর এমন আয়োজন হলে বের হতে হয়। কাজ শেষে এই পরিবেশে ঘুরে বেড়ানো মনকে প্রশান্তি দেয়। উৎসবের আমেজ দিচ্ছে এই আয়োজন, ভালো লাগছে। ইংল্যান্ডের 5 শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়কারী সংগঠন হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স হলবা এই আলোকসজ্জার আয়োজন করেছে। তাদের আশা, করোনার কারণে পর্যটনের কড়াকড়ির মাঝেও তাদের এই উদ্যোগ আসন্ন ক্রিসমাসের উৎসবকে আরও রঙিন করে তুলবে। বড়দিন আমাদের সবচেয়ে বড় উৎসব। সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে। প্রতি বছর আমরা নতুন কিছু করার চেষ্টা করি, এটা তারই অংশ। আইকনিক সড়কগুলোর মধ্যে রয়েছে অক্সফোর্ড স্ট্রিট, কভেন্ট গার্ডেন এবং কার্নাবি স্ট্রিট। আলোকসজ্জার কারণে এসব সড়ক সংলগ্ন বিপণী বিতানগুলোতে ভালো ব্যবসা হবে বলে আশা করছে হলবা। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজে প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে গাপতেলে 70 রানে উড়ান্ত শুরু পায় কিউইরা। এরপর তরুণ ব্যাটার চ্যাপম্যানও রানের গতি সচল রাখেন। চ্যাপম্যান আউট হন 63 রান করে। ভারতের পক্ষে ভুবনেশ্বর ও অশ্বিন 2টি করে উইকেট শিকার করেন। বড় টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত লোকেশ রাহুলকে হারায় ভারত। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের 59 রানের জুটিতে জয় পায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে বাংলাদেশের চ্যালেঞ্জ পাকিস্তান। কাল 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। এর আগে শেষবারের মতো আজ অনুশীলন করবে দুদল। এদিকে দীর্ঘদিন পর সুযোগ পাওয়া নাজবুল শান্তর লক্ষ্য আগ্রাসী ব্যাটিং দিয়ে টাইগারদের সাফল্য এনে দেয়ার। বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে চাপে দল, অধিনায়ক রিয়াদের কাঁধে গুরু দায়িত্ব। টাইগারদের নেতৃত্ব দেওয়ার পাশে ব্যাটিংয়েও দেখাতে হবে দৃঢ়তা। ব্যাটিংয়ের টেকনিকে উন্নতি আনতে ডমিঙ্গোর ক্লাসে মনোযোগী রিয়াদ। অধিনায়কের মতো বাকিদেরও নিতে হবে দায়িত্ব, বিশেষ করে দীর্ঘদিন পর ফেরা শান্তর চ্যালেঞ্জটা যেখানে বেশি। ছোট ফরম্যাটে অনভ্যস্ত এই বাহাতি ব্যাটার আত্মবিশ্বাসী ফেরার মঞ্চ স্মরণীয় করে রাখতে ব্যাটিং অ্যাপ্রোচ বদলে আগ্রাসী মনোভাবে সাফল্য পেতে চান শান্ত।
নর্মালি টি-20 অবশ্যই রানের খেলা, তো আমি যখনই ব্যাটিং করি যে সিচুয়েশনে থাক সবসময় আমার টার্গেটই থাকে যে আমি এগ্রেসিভ থাকবো এবং আমি সবসময় অ্যাটাকিং মোডে থাকার চেষ্টা করি। শান্তর ব্যাট কখনোই অশান্ত হয়নি ছোট ফরম্যাটে। 3 ম্যাচে সুযোগ পেলেও জায়গা পাকা করতে পারেননি। সাকিবের শূন্যতায় 3 নম্বর পজিশনে ভালো কিছুর প্রত্যয় এই বাহাতি ব্যাটারের। সাথে পাকিস্তানের বিপক্ষে সবাইকে দায়িত্ব নেওয়ার তাগিদ শান্তর। সিনিয়র বা জুনিয়র প্লেয়ার বলে কিছু না, এখন আমরা সবাই এখানে ক্যাপেবল বলে আমরা আছি। সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং দায়িত্ব বেশি কমের কিছু নাই, প্রত্যেকেরই যার যে দায়িত্ব সমানভাবে পালন করতে হবে। শর্টার ফরম্যাটে পাকিস্তানের চ্যালেঞ্জ কঠিন, জানা আছে শান্তর। বাবর মালিকের অন্তর্ভুক্তি মেন ইন গ্রিনদের করেছে আরও উজ্জীবিত। যদিও প্রতিপক্ষের শক্তি সামর্থ্য নিয়ে না ভেবে চাপমুক্ত খেলার লক্ষ্য শান্তর। ওয়ার্ল্ড ক্রিকেট এখন যদি মানে আমাদের ভালো ক্রিকেট খেলতে হয়, অবশ্যই প্রত্যেকটা টিমই ভালো। সো আমাদের ওই চিন্তা করলে হবে না যে অনেক ভালো দল বা কিছু, আমরা জাস্ট বল দেখবো, খেলবো এবং অত বেশি চিন্তা করার কিছু নয়, আমরা যে জিনিসটা পারি ওই জিনিসটা করার চেষ্টা করব। করোনা পরবর্তী সময়ে এই প্রথম দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে বিসিবি। দর্শকরা টিকিট কিনতে পারবে বৃহস্পতিবার। মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুক্রবার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে নামার আগে মাথা থেকে বিশ্বকাপ ব্যর্থতা পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে, পরিকল্পনায় আনতে হবে বৈচিত্র্য, এমনটাই তাগিদ সাবেক অধিনায়ক ফারুক আহমেদের। পাকিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের, তাই ভালো উইকেট বানানোর বিকল্প নেই বলছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে মিশন ইম্পসিবল এমনটা নয়। বিশ্বকাপে ওরা সমীহ আদায় করলেও বাংলাদেশে নতুন চ্যালেঞ্জ। মাহমুদুল্লাহ দলের সামনেও নতুন মিশন। 16 সদস্যের দলে নতুনের প্রাধান্য, পরিকল্পনা আর বাস্তবায়নে সমন্বয় করতে পারলে জয়ে ফেরা কঠিন হবে না বলছেন ফারুক আহমেদ। দে হ্যাভ ভ্যারাইটি ইন বোলিং, ব্যাটিং, দুটাতে এক্সপিরিয়েন্স, ইয়াং, সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা টিম হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ভালো টিম হলে কিন্তু সবসময় ভালো খেলে না। সো পাকিস্তানি ভালো টিমও হয়েছে, আবার ভালোও খেলছে। সো ইট উইল বি বিগ চ্যালেঞ্জ। আর আমরা কিন্তু একটা ডিবেগল থেকে ফেরত আসছি। সো এইটা আমরা ভুলে গিয়ে আমার চেষ্টা করতে হবে আমার স্ট্রেংথ আর আমার ওদের উইকনেসে খেলা আসে। সবশেষ 2 সিরিজে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো উইকেটের সুবিধা নিয়েছে স্বাগতিকেরা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে একই কৌশল কাজ করবে না, কারণ ওদের আছে শাহিন আফ্রিদি, হাসান আলী, হারিস রৌফের মতো পেসার, স্পিনে শাদাব খান, ইমাদ ওয়াসিম। তাই উইকেট বানাতে ভুল হলে গুনতে হবে চড়া মাশুল। আমি মনে করি যে উইকেট তো ডেফিনেটলি আপনি এখন উইকেটটা একটু বেটার করার চেষ্টা করবেন। বেটার মানে পাকিস্তানের তো বোলিং ইজ লাইক স্পিন, সিম দুইটাই বেটার। সো ইট উইল বি ডিফিকাল্ট ইফ ইউ হ্যাভ এ উইকেট, যে উইকেট আমরা লাস্ট 2 সিরিজে দেখে যাই, একটু বেটার উইকেট হওয়া দরকার আমার মনে হয়। হতাশার সাগরে নিমজ্জিত দলটাকে তীরে পৌঁছাবে কে? মাহমুদুল্লাহ কাঁধে পাহাড় সমচাপ। শত বাধা পেরিয়ে টিম টাইগার্সকে এক সূত্রে গাঁথতে যোগ্য নেতৃত্ব দিতে হবে অধিনায়ককে, তাহলেই আসবে কাঙ্ক্ষিত জয়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্জেন্টাইন ঝলকে প্রিমিয়ার লিগ হকিতে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। সাদা কালোদের জয় 4-0 গোলে। জোড়া গোল করেন আর্জেন্টিনার রিও অলিম্পিক স্বর্ণজয়ী দলের সদস্য জোয়াকুইন মেনিনি। এই জয়ে প্রথম পর্ব শেষে টেবিলের 2-এ মোহামেডান। হকিতে বড় ম্যাচ, মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। বাগবিতণ্ডা, তর্কাতর্কি, এমনকি মারামারির আশঙ্কা শুরু থেকেই। কিন্তু মাওলানা ভাসানীর নীল টার্ফে আশ্চর্য রকম পরিচ্ছন্ন ম্যাচ উপহার দিল 2 দল। লড়াইটা যদিও হয়েছে এক পেশে, যেখানে 4-0 গোলের বড় জয় মোহামেডানের। পার্থক্য গড়ে দিয়েছেন সাদা কালোদের 2 আর্জেন্টাইন রিক্রুট। রিও অলিম্পিক স্বর্ণজয়ী আর্জেন্টিনা দলের জোয়াকুইন মেনিনি ও গঞ্জালো পেইলাত স্টিকের কারুকাজে মন্ত্রমুগ্ধ করেছেন। অন্যদিকে আবাহনীতে খেলা নেদারল্যান্ডসের 3 খেলোয়াড় পুরোপুরি ব্যর্থ। প্রথম আর শেষ কোয়ার্টারে 2 গোল করেন মেনিনি। মাঝে দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তানের তাজওয়ার আব্বাস আর শেষ কোয়ার্টারে রাজীবের গোলে বড় জয় নিশ্চিত হয় সাদা কালোদের। ভালো লাগছে দলের জয়ে অবদান রাখতে পেরে। বাংলাদেশে এই প্রথম এসেছি, ভালো সময় কাটছে। এখানে খেলোয়াড়রা প্রতিভাবান। এটা বড় ম্যাচ ছিল। শুনেছি প্রতিপক্ষের সাথে সবসময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এভাবে জিততে পেরে ভালো লাগছে। প্রথম পর্ব শেষে 33 পয়েন্টে মেরিনারিয়ান্স শীর্ষে। 3 পয়েন্ট কম নিয়ে মোহামেডান 2-এ আর আবাহনীর অবস্থান 3-এ। শুক্রবার থেকে শুরু সুপার 5, যেখানে এই 3 দলের সাথে থাকবে সোনালী ব্যাংক ও বাংলাদেশ স্পোর্টিং। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
হাঁটুর ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেদেরার। সুইস গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন 40 বছর বয়সী টেনিস তারকা। জুলাইয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে সবশেষ ম্যাচ খেলেছিলেন 20 গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরার। এরপর হাঁটুতে অস্ত্রোপচারের কারণে আর কোনো টুর্নামেন্টে অংশ নেননি টেনিস জাদুকর। মার্চের আগে তার কোর্টে ফেরার সম্ভাবনা নেই। এজন্য উইম্বলডনে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। তবে কোচ ইভান লুভিসিচের মতে এখনই অবসরে যেতে চান না ফেদেরার। শতভাগ ফিট হয়েই কোর্টে ফিরতে চান এই সুইস তারকা। জাপানের প্রথম চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। বুধবার এই পরীক্ষার সময় ট্রেনটির গতি ঘন্টায় 110 কিলোমিটার থাকলেও ভবিষ্যতে 200 পর্যন্ত ওঠানোর আশা পূর্ব জাপান রেলওয়ে কর্তৃপক্ষের। জাপানের নিগাতা শহরের স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে প্রথম চালকবিহীন বুলেট ট্রেন। বুধবার রাতে এই পরীক্ষা সম্পূর্ণ হয়। এ সময় শিনকানসেন নামের ট্রেনটির চালকের আসনে একজন বসে থাকলেও নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো কিছুতেই হাত দেননি তিনি। 5 কিলোমিটার একটি রেল লাইনে হয়েছে এই যাত্রা। এ সময় ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে চলে ট্রেনটি। নিগাতা শিনকানসেন ডিপোতে গিয়ে শেষ হয় পরীক্ষামূলক যাত্রা। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি পরিচালিত বুলেট ট্রেনটিতে 12টি বগি আছে। পুরোদমে যাত্রী নিয়ে চলার আগে ট্রেনটিকে ভেতর ও বাইর থেকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে। জাপানে জন্মহারের নিম্নগতি আর বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় ভবিষ্যতে চালকের ঘাটতি দেখা দিতে পারে। সেই উদ্বেগ থেকেই চালকবিহীন বুলেট ট্রেন প্রযুক্তি উন্নয়ন করে আসছে দেশটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।